আমার নাম অর্পিতা, বয়স ২১ বছর। দেখতে বেশ সুন্দর এবং বয়সের তুলনায় একটু পরিণত মনে হয়। আমার মুখের গঠন আকর্ষণীয়, গায়ের রং উজ্জ্বল এবং শরীরের গঠন স্লিম নয়, বরং মাঝারি। আমরা গ্রামে থাকি, তাই অন্যান্য গ্রামের মেয়েদের মতো আমিও সাধারণত সালোয়ার কামিজ পরি। আমি শুধু দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এবং তারপরে বাড়িতেই থাকি। বাইরে থেকে আমাকে খুবই সাধারণ এবং সরল মনে হতো। ভিতর থেকেও আমি অতটা চালাক বা চতুর ছিলাম না। তবে সত্যি বলতে সেদিনগুলোতে আমি নিজের সীমা অতিক্রম করেছিলাম। জীবন আমাকে এমন কিছু অভিজ্ঞতা দিয়েছিল যা ভাবনার বাইরে। আমি অনেক দিন আগে একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম যা আমার মনে এখনও গভীর ছাপ রেখে গেছে। ঈশান ভাইয়ার সঙ্গে আমার পরিচয় এমন এক সময় হয়েছিল যখন আমার জীবনে অনেক একাকিত্ব ছিল। ওর সঙ্গে সময় কাটানো আমার কাছে খুব ভালো লাগত। ঈশান ভাইয়া সবসময় আমার প্রতি খুব যত্নশীল ছিল, আর তার উপস্থিতি আমার মনকে হালকা করে তুলত। প্রথম দিকে যখন ওর সাথে সময় কাটাতাম, তখন শরীরে যেন একটু বাড়তি চাপ অনুভব করতাম। মনে হতো যেন একটু বিশ্রামের দরকার। কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এমন একটি রুটিন তৈরি হয়ে গেল যে সুযোগ পেলেই আমরা একসঙ্গে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে থাকতাম। তবে বাড়িতে অন্য কেউ থাকলে আমাদের একটু ভয় লাগত, যদি কেউ দেখে ফেলে। কিন্তু কেউ আমাদের সম্পর্কে কিছু সন্দেহ করত না, কারণ ঈশান ভাইয়া সবসময় আমাকে দিদি বলে ডাকত। আসলে আমি বয়সে তার থেকে ১-২ বছরের বড় ছিলাম। তাছাড়া তখন শীতকাল ছিল, তাই সবাই ঘরে নিজেদের কাজে ব্যস্ত থাকত। আর ঈশান আমার মামাতো ভাই, রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমোতে চলে গিয়েছিল। আমি এবং ঈশান ভাই আলাদা ঘরে ঘুমাতাম। একদিন রাতে দরজা বন্ধ করে ঘুমানোর পর হঠাৎ একটি ঘটনা ঘটে যা আমার জীবনে ভিন্ন একটি অভিজ্ঞতা এনে দিয়েছিল। তখন আমাদের বাড়ির এক সদস্য, আমার মামি, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণে আম্মু এবং আমি তাকে দেখতে তাদের বাড়িতে যাই। আমাদের নিয়ে আসার জন্য ঈশান ভাই গাড়ি নিয়ে এসেছিল। প্রথমেই সে এসে আম্মুর পা ছুঁয়ে সালাম করেন। তারপর আমাকে দেখে অবাক হয়ে বলেন, আপনি তো অনেক বড় হয়ে গেছেন। গাড়িতে করে আমরা বাসায় ফিরছিলাম। তখন সন্ধ্যা ৭টা বাজে। আমরা দেরি করেই রওনা দিয়েছিলাম, তাই সময় লেগেছিল। বাড়ি পৌঁছে দেখি মামা রান্না করছেন আর মামি বিছানায় শুয়ে আছেন। আম্মু রান্নাঘরে ঢুকে মামাকে বকতে লাগলেন, যখন এত সমস্যা ছিল তখন আমাকে আগেই জানালে ভালো হতো। এত কষ্ট করার কি দরকার ছিল? আম্মু রান্না করতে লাগলেন, আর আমি মামিকে দেখে তার পাশে বসে পড়লাম। মামিও আমাকে দেখে বেশ খুশি হলেন, কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিছুক্ষণ পর আম্মু মামিকে খাবার দিলেন এবং নিজ হাতে তাকে খাইয়ে দিলেন। ততক্ষণে ঈশান ভাই আমাকে ডাকলেন। আমি তার দিকে তাকিয়ে জানতে চাইলাম কি হয়েছে। ঈশান ভাই আমাকে তার কথাগুলো শোনানোর জন্য অপেক্ষা করছিলেন, যা পরবর্তীতে আমাকে একটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছিল। রাতে খাওয়ার জন্য যখন আমি ঘরে ঢুকি, তখন ঈশান ভাই খাবার খাচ্ছিলেন। আমাকে দেখেই সে বলল, দিদি চলে আসুন, খাবার খান। আমি বললাম, না ভাইয়া, আপনি আগে খান, আমি পরে খাবো। কিন্তু সে আমাকে জোর করেই বসালেন। আমিও খুব ক্ষুধার্ত ছিলাম, তাই বেশি আপত্তি করলাম না। আমরা মজা করে একসঙ্গে খাবার খেয়ে নিলাম, কারণ আমরা আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম। খাওয়া শেষ হওয়ার পর আমি আম্মুর ঘরে ঘুমাতে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন ঈশান ভাই বলল, দিদি, যদি কিছু মনে না করেন তবে এখানে আমার ঘরেই ঘুমান না। আমি একটু অবাক হয়ে বললাম, না ভাইয়া, আমি আম্মুর কাছেই ঘুমাবো। কিন্তু সে বারবার অনুরোধ করতে থাকল। শেষে আমি বললাম, ঠিক আছে, এখানে থাকবো, কিন্তু আগে আম্মুকে জানিয়ে আসি। ঈশান ভাই আম্মুকে গিয়ে জানালেন যে আমি তার ঘরে থাকছি। এদিকে আমি আমার সালোয়ার কামিজ বদলে ঈশান ভাইয়ের দেওয়া লোয়ার আর টি শার্ট পরে নিলাম, কারণ আমার পোশাকটা একটু বেশি টাইট ছিল। আমাকে সেই পোশাকে দেখে ঈশান ভাই হেসে বললেন, দিদি, আপনাকে এই পোশাকেও অসাধারণ লাগছে, তুমি এত সুন্দর কেন? আমি তাকে কিছু বললাম না, শুধু হেসে কথা ঘুরিয়ে দিলাম। এরপর আমি চাদর গায়ে দিয়ে বিছানায় বসে পড়লাম, আর ঈশান ভাই নিজের চারপাইতে শোয়ার ব্যবস্থা করতে লাগলেন। তখন আমি বললাম, ভাইজা, বিছানাতেই ঘুমিয়ে পড়ুন, এখানে অনেক জায়গা রয়েছে। খাওয়া দাওয়ার পর ঈশান ভাইও চাদরের মধ্যে এসে বসে পড়লেন। ঈশান ভাই ছিলেন খুবই হাসি খুশি এবং মজার মানুষ। তিনি মজার মজার কথা বলে আমাকে অনেকক্ষণ হাসালেন।
কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেল এবং কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে ঘুম ভেঙে দেখি ঈশান ভাই আমার চুল নিয়ে খেলা করছেন। আমাকে দেখে তিনি হাসি মুখে বললেন, গুড মর্নিং দিদি। ঘুম কেমন হলো? আমি হাসতে হাসতে বললাম, খুব ভালো হয়েছে ভাইয়া। তারপর আমরা দুজন চাদরের মধ্যে বসে চা খেতে শুরু করলাম। সেই সময় আম্মু আমাদের জন্য গরম গরম চা নিয়ে এসেছিলেন। সকালটা খুবই ঠান্ডা ছিল, তাই চাদরের মধ্যেই চা খাওয়া হলো। ঈশান ভাই তখন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম, কি ভাইয়া, এমন করে তাকিয়ে আছেন কেন? তিনি মজা করে বললেন, আপনার চোখ দুটো খুব বড় এবং সুন্দর। সত্যি বলতে দিদি, আপনার চোখের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। আমি মজা করে তাকে জিজ্ঞেস করলাম, সকালে আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুমি কি করছিলে? তিনি একটু হেসে বললেন, কিছু না দিদি, আপনার চুল ঠিক করছিলাম। ঈশান ভাই দেখতে বেশ সুদর্শন ছিলেন। তার মুখে তখনও দাড়ি গোঁফ আসেনি। তার ত্বক খুবই পরিষ্কার ছিল এবং আমার চেয়ে সামান্য কম লম্বা ছিলেন। তার এমন কিছু আচরণ মাঝে মাঝে আমাকে একটু অবাক করত। সকালটা বেশ ব্যস্ততার মধ্যে শুরু হয়েছিল। আম্মু ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন আর মামা কাজের জন্য তৈরি হচ্ছিলেন। আমি আম্মুর কাজে সাহায্য করতে লাগলাম। এর মধ্যেই মামা খাওয়ার প্যাকেট নিয়ে কাজে বেরিয়ে গেলেন। আমার সকালে স্নান করার অভ্যাস অনেক দিনের, তাই প্রতিদিনের মতো আমি স্নান করতে বাথরুমের দিকে যাচ্ছিলাম। কিন্তু আমি জানতাম না যে ঈশান ভাইও এই সময় স্নান করেন। বাথরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। ঈশান ভাই তখন স্নানে ব্যস্ত ছিলেন। তার মুখে সাবান ছিল এবং তিনি আমাকে দেখতেও পাননি। কিন্তু আমি এতটাই লজ্জা পেয়ে গিয়েছিলাম যে সেই দৃশ্য বারবার আমার মনে ভেসে উঠছিল। আমি ঘরে বসে নিজের মতো করে কিছু একটা ভাবছিলাম আর একা একাই হাসছিলাম। ঠিক তখনই ঈশান ভাই স্নান সেরে ঘরে এলেন। আমাকে একা একা হাসতে দেখে তিনি মজা করে বললেন, কি হলো দিদি, আজ তো বেশ খুশি লাগছে। ঈশান ভাইয়ের কথা শুনে আমি একটু চুপ হয়ে গেলাম এবং বললাম, না ভাইজা, তেমন কিছু না। আপনার কথাই ভাবছিলাম। তিনি ফোন চালাতে চালাতে পাশে বসে বললেন, আমার ব্যাপারে এমন কি ভাবছিলে যে এত হাসি পাচ্ছে? আমি একটু হেসে বললাম, না ভাইজা, থাক, এটা বলার মতো কিছু নয়। কিন্তু ঈশান ভাই তখন জিদ ধরে বসলেন, না দিদি, বলো না। না বললে আমি ভুল কিছু মনে করব। তখন আমি বললাম, প্লিজ ভাইজা, এটা নিয়ে আর কিছু ভাববেন না। এরপর আমি তাড়াতাড়ি উঠে স্নানে চলে গেলাম। স্নান সেরে আমি নিচে হাফ প্যান্ট আর টপ পরে ফিরলাম। তখনও ঈশান ভাই সেখানেই বসেছিলেন। স্নানের সময় আমি চুলও ধুয়েছিলাম, তাই ঘরে ফিরে চুল শুকোচ্ছিলাম। মজা করার জন্য আমি জেনে বুঝেই পানি একটু ঈশান ভাইয়ের দিকে ছিটাচ্ছিলাম। এটা দেখে হঠাৎ ঈশান ভাই উঠে দাঁড়ালেন এবং আমার চুল ধরে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। তার আচরণে আমি রাগ করে উঠে বললাম, এটা কি হচ্ছে ঈশান? রাগের বশে আমি তার হাতে একটি মৃদু আঘাত করলাম। এরপর ঈশান ভাই কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তার এই আচরণে আমিও কিছুটা হতবাক হয়ে গেলাম। আমার মনে খুব আফসোস হচ্ছিল যে হয়তো আমাকে এটা করা উচিত ছিল না। কিন্তু আমি জানতাম ঈশান ভাই যা করতে যাচ্ছিলেন তাতে যদি আমি তাকে থামাতে কোনো পদক্ষেপ না নিতাম তবে হয়তো তিনি থামতেন না। এরপর আমি তাড়াতাড়ি নিজের চুল ঠিক করলাম এবং গোসল করে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু শুধু মামির কথা ভাবছিলেন। তিনি ওনার জন্য ওষুধ দেখিয়ে দিয়েছিলেন, গোসল করিয়ে দিয়েছিলেন এবং খাবারও প্রস্তুত করে রেখেছিলেন। তখন আম্মু বললেন, তাড়াতাড়ি ঈশানকে ডেকে আনো, সে গরম গরম খাবার খেয়ে নিক। পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। আমিও জানতাম যে ঈশান ভাই আমার উপর রেগে আছেন। যখন আমি তাকে ডাকতে গেলাম, দেখলাম তিনি ছাদের উপর আছেন। ঈশান ভাই ছাদের উপর বসে ফোনে কিছু দেখছিলেন। আমি পেছন থেকে ডাক দিলাম, ভাইয়া, নিচে চলে আসো। আম্মু খাবারের জন্য ডাকছেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। তখন আমি আরও কাছে গিয়ে তার কাছে সরি বলতে লাগলাম, ভাইয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। রাগের মাথায় এমনটা করে ফেলেছি। তবু তিনি চুপ করে থাকলেন এবং আমাকে উপেক্ষা করতে লাগলেন। আমি আরও কাছে গিয়ে তার হাত ধরে বললাম, ভাইয়া, ভুলটা শুধু আমার নয়, তোমারও। তুমি আমার চুল এত জোরে টেনে ধরেছিলে, তাই আমার রাগ উঠে গিয়েছিল। এতে এত রেগে থাকার কি হলো? প্লিজ, রাগ ভেঙে ফেলো। এটা শুনে ঈশান ভাই রাগ করে তার হাত সরিয়ে উঠে দাঁড়ালেন। আমার চোখে পানি এসে গেল। আমি প্রায় কান্নার স্বরে বললাম, ভাইয়া, প্লিজ, এতটাও রাগ করো না। যদি সেই চরের কথাই হয় তাহলে একটা নয়, আমাকে দুটো চর মেরে দাও।
কিন্তু এমন চুপচাপ থেকো না। আমার চোখে পানি দেখে তিনি ধীরে ধীরে বললেন, আচ্ছা ঠিক আছে, কেঁদো না। তুমি কাঁদলে মোটেও ভালো লাগো না। কিন্তু তোমার হাত তোলাটা ঠিক হয়নি। ঠিক আছে, এবার নেন, চলো খাবার খাই। আমি আবার বললাম, তুমি আগে বলো যে তুমি আমাকে মাফ করে দিয়েছ। ভাইয়া হেসে বললেন, এই যে, এবার থামো। খুব বেশি মাফ চেয়ে ফেলেছ। এটা এত বড় ব্যাপারও নয়। চলো তাড়াতাড়ি নিচে যাই। আমরা দুজন নেমে আসার পর যখন আমরা নিচে গেলাম, আম্মু এবং মামি ইতিমধ্যেই খেয়ে নিয়েছেন। আম্মু তখন রান্নাঘরে কাজ গুছিয়ে নিচ্ছিলেন। আমি আর ঈশান ভাই একসঙ্গে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর আমি কিছুক্ষণ মামির পাশে বসে তার সাথে কথা বলতে শুরু করলাম এবং তার শরীরের খোঁজখবর নিতে লাগলাম। এরই মধ্যে আম্মু তার কাজ শেষ করে ফিরে এলেন। আম্মু এসে বললেন, আমি আর তোমার মামি পাশের বাড়ির আন্টির সাথে দেখা করে আসি। একটু হাঁটাহাঁটিও হবে। ততক্ষণ তুমি বাসায় থাকো। ঈশানকেও বলে দিয়েছি যেন কোথাও না যায়। আমরা অল্প সময়ে ফিরে আসব। এরপর আম্মু মামিকে নিয়ে বেরিয়ে গেলেন আর আমি মামির ঘর গুছাতে শুরু করলাম। তখন ঈশান ভাইও সেখানে এসে মজা করতে লাগলেন। আমি তাকে বললাম, ভাইয়া প্লিজ একটা জিনিস এনে দাও। ঈশান ভাই বললেন, বলো দিদি, কি আনবো? তোমার কি ভালো লাগে? তখন আমি বললাম, আমার জন্য একটু চকলেট এনে দাও। চকলেট আমার খুব পছন্দ। ঈশান ভাই মুচকি হেসে বললেন, ঠিক আছে, তুমি ঘর পরিষ্কার করো, আমি চকলেট নিয়ে আসি। ঈশান ভাই চকলেট আনতে বেরিয়ে গেলেন আর আমি আবার ঘর পরিষ্কার করতে শুরু করলাম। ঘর গুছানোর সময় আমি যখন মামির আলমারি খুললাম, তখন দেখলাম সেখানে মামির মেকআপের অনেক জিনিস রাখা আছে। সাজগোজ করার প্রতি আমার ভীষণ আগ্রহ থাকায় সেগুলো দেখেই আমার মন নেচে উঠল। সময় কাটানোর জন্য আমি মামির সাজগোজের জিনিসপত্র নিয়ে তৈরি হতে শুরু করলাম। একটু একটু মেকআপ করলাম, তারপর মামির ঝুমকা আর গয়না পরে নিলাম। আলমারির উপর দিকে ঝুলিয়ে রাখা মামির শাড়িগুলোর মধ্যে একটি লাল শাড়ি বের করলাম এবং তা পরতে শুরু করলাম। যখন ঈশান ভাই চকলেট নিয়ে ফিরে এলেন, আমি তখন পুরোপুরি সেজেগুজে একেবারে নতুন বউয়ের মতো তৈরি। চুল খুলে নিয়েছি, লিপস্টিক লাগিয়েছি আর হাতে চুড়িও পরেছি। ঈশান ভাই যখন ঘরে ঢুকলেন, আমাকে এমন সাজে দেখে একদম হতভম্ব হয়ে গেলেন। তার মুখ থেকে শুধু বের হলো, দিদি তুমি তো অসাধারণ দেখাচ্ছ। আমি তার কাছ থেকে চকলেট নিয়ে বিছানায় বসে খেতে শুরু করলাম। ঈশান ভাইও পাশে বসে গেলেন আর তার চোখ আমার উপর থেকে সরছিল না। তখন আমি বললাম, ভাইয়া এত তাকিয়ে থেকো না, এতে আমি অস্বস্তি বোধ করছি। ঈশান ভাই হেসে বললেন, কি করব দিদি, তোমার উপর থেকে চোখ সরানোর মনই হচ্ছে না। তুমি শাড়িতে এত সুন্দর দেখাচ্ছ যে মনে হচ্ছে যেন সত্যি কোনো পরী। এরপর মজা করে বললেন, মন চাইছে তোমাকে বউ বানিয়ে ফেলি। আমি বুঝতে পারছিলাম সে মুহূর্তে তার মনে কি চলছিল, কিন্তু আমি হালকা হাসি দিয়ে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিলাম। আমি মজা করে ঈশান ভাইকে বললাম, তাহলে আর থেমে কেন? বলো, আমাকে স্ত্রী বানিয়ে কি করবে? ঈশান ভাই একটু হেসে বললেন, থাক দিদি, জানি তুমি ইচ্ছে করেই ভান করছো। আমি তখন বললাম, তুমি কি তাহলে তোমার দিদিরই সুযোগ নিতে চাও? জানো, যদি আম্মু জান বা মামা জানতে পারেন আমাদের কি অবস্থা হবে? ভাইয়া বললেন, দিদি এত ভাবনার কিছু নেই, আমরা তো ঘরেই আছি, আর কেউ জানতে পারবে না। তুমি শুধু একটা বার হ্যাঁ বলো, আমি সব সামলে নেব। আমি মুচকি হেসে বললাম, তাহলে আগে বলো, তুমি কি আমার এই শাড়ি দেখে এত কথা বলছো, নাকি আগে থেকেই এমন ভাবনা ছিল? ঈশান ভাই হেসে বললেন, সত্যি বলতে তুমি যখন এসেছো তখন থেকেই মনে হচ্ছিল তুমি যদি একবার রাজি হও সব সহজ হয়ে যাবে। আমি মজা করে বললাম, ঠিক আছে, যখন তুমি চাও আমি তোমার কথা শুনি, তাহলে তোমার দায়িত্ব ভালো করে পালন করো। এই কথায় ভাইয়া খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ দিদি, জানতাম তুমি আমাকে না করবে না, তুমি সত্যিই সেরা। আমি বললাম, থামো তো, এত প্রশংসা করার দরকার নেই। আর সন্ধ্যায় আমার জন্য চকলেট আনতে ভুলবে না। ভাইয়া বলল, ঠিক আছে দিদি, যা চাইবে সব আনব, একটু অপেক্ষা করো। ঈশান ভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটু অস্বস্তি অনুভব করলাম। যখন তিনি ফিরে এলেন, আমি বললাম, ভাইয়া এই মুহূর্তে আমার একটু অসুবিধা হচ্ছে, সন্ধ্যায় এই বিষয়ে কথা বলবো, আর এখন আমাকে সময় দাও, ঠিক আছে? কিন্তু ঈশান ভাই আমার কথায় থামল না। সে শান্ত গলায় বলল, দিদি এত ভাবছ কেন? ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক থাকবে। তবে যদি তোমার অস্বস্তি হয়। আমি মুচকি হেসে বললাম, অস্বস্তি হলে তুমি চোখ বন্ধ করে নিতে পারো, তাই না? আমিও চোখ বন্ধ করলাম।
সেই মুহূর্তে ঈশান ভাই কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হলো। আমরা দুজনেই থমকে গেলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে আম্মুর গলা শোনা গেল, কেউ কি ঘরে আছো? দরজা খুলবে না? আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কারণ আমি শাড়ি পরে পুরো সাজগোজ করেছিলাম আর উপরে ছিলাম মামির ঘরে। ঈশান ভাইয়েরও মেজাজ পুরো নষ্ট হয়ে গেল, কিন্তু ভাইয়ার মুখ দেখে আমার ভেতরে ভেতরে হাসি পেয়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ আমি ঈশান ভাইকে ঘর থেকে বের করে দিলাম, নিজেও শাড়ি খুলে নর্মাল কাপড় পরে নিলাম। তারপর আবার ঘর গুছানো শুরু করলাম। এদিকে আম্মু জান মামিকে বারান্দায় বসিয়ে রেখে সোজা রান্নাঘরে গিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিতে শুরু করলাম। পরে আমরা সবাই মিলে চা খেতে বসলাম। চা খাওয়ার পর আম্মু জান কাজে মন দিলেন, আর মামি বারান্দায় শুয়ে রইলেন। আমি সময় কাটানোর জন্য আম্মুকে কাজে সাহায্য করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম ঈশান ভাই কোথাও নেই। খুঁজতে গিয়ে দেখলাম তিনি বাথরুম থেকে বেরিয়ে হাত ধুচ্ছেন। তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে এখনও মেজাজ ভালো হয়নি। তাকে দেখে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। হেসে বললাম, কি হলো? এত মুখ গোমরা করে আছো কেন? আমি মজা করে বললাম, ভাইয়া তুমি এমন কেন? ঈশান ভাই হাসতে হাসতে বলল, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও এমনি করতে। তুমি মেয়ে বলেই এত কথা বলতে পারছো। আমি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া, শুধু একটু অপেক্ষা করো। রাত হলে তো কেউ ডিস্টার্ব করবে না। ঈশান ভাই বলল, দিদির সমস্যা তো এই রাতের অপেক্ষাতেই। প্রতিটা মিনিট ঘন্টার মতো লাগছে। ঠিক তখনই আম্মু জান ডাক দিলেন, তোমাদের ভাই বোনের গল্পগুজব শেষ হলে একটু এসে কাজে হাত লাগাও। আম্মুর ডাকে আমি উঠে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় ঈশান ভাইকে মজা করে বললাম, ভাইয়া তোমার প্রমিস মনে রেখো, চকলেট না পেলে আমিও কিছু দেব না। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। এতক্ষণে মামা জান কাজ থেকে ফিরে এসেছেন। আমি তাকে খাবার দিয়ে দিলাম। মামা জান কাজ থেকে খুব ক্লান্ত হয়ে ফেলেন, তাই আমাদের সাথে অল্প সময়ই বসেন এবং দ্রুত ঘুমিয়ে পড়েন। এদিকে আম্মু মামিকে খাবার খাওয়াতে লাগলেন এবং তার ওষুধও দিয়ে দিলেন। আমি নিজের খাবার খেয়ে নিলাম এবং সময় কাটানোর জন্য আম্মুর ফোন দেখতে শুরু করলাম। শীতকাল হওয়ায় আমরা তাড়াতাড়ি বিছানায় চলে যাই। মামি ওষুধ খেয়ে বিশ্রাম নিতে চলে গেলেন, আর আম্মু জান রেজাই গায়ে বসে কাজ করতে লাগলেন। আমি মামির ঘরে বসে ফোনে ব্যস্ত ছিলাম। এতটাই ডুবেছিলাম যে খেয়ালই করিনি কখন ঈশান ভাই খাবার খেয়ে নিজের ঘরে চলে গেছেন এবং আমার জন্য অপেক্ষা করছেন। আমি প্রতিদিনের মতো সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ ধরে আমি না যাওয়ায় ঈশান ভাই নিজেই আমাকে ডাকতে এলেন। ঘরে ঢুকে ভাই বললেন, দিদি আসো, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তখন আম্মু জান বললেন, কোনো সমস্যা নেই, যদি তুমি একা ঘুমাতে চাও তবে ঘুমাও, তোমার দিদি আমার সাথে শুয়ে পড়বে। আম্মুর মুখে এমন কথা শোনা মাত্রই ভাই দ্রুত বলে উঠল, না না, আমরা তো খেলতে খেলতে ঘুমিয়ে যাব। তাছাড়া কিছুদিন পরই তো আপনারা চলে যাবেন, আর না জানি কবে দেখা হবে, আর কবেই বা দিদির সাথে খেলা করতে পারবো। আমি আম্মুকে আশ্বস্ত করে বললাম, না আম্মু, আমরা ভাইয়ার কাছেই শুব। এরপর আম্মু জান বললেন, ঠিক আছে, যেমন ইচ্ছা তোমাদের, এবং আমরা ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই ঈশান ভাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া আর ধৈর্য রাখতে পারছেন না, কিন্তু তখনও আম্মু জান এবং মামি জেগেছিলেন। তাই আমি বললাম, ভাইয়া একটু ধৈর্য ধরো, সবাই ঘুমিয়ে পড়ুক। যদি কেউ আমার আওয়াজ শুনে ফেলে তাহলে বিপদ হবে। ভাইয়া বললেন, দিদি আর একটু শুনতে চাই না। ঠিক তখনই আমার মনে হলো চকলেটের কথা। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, কিন্তু আগে আমার চকলেটটা দাও। তখনই ভাইয়া পকেট থেকে চকলেট বের করে দিলেন। আমি চকলেট নিয়ে খেতে শুরু করলাম, আর ভাইয়া পারফিউম স্প্রে করতে লাগলেন। শুরুর দিকে আমি মজা করার জন্য কিছুটা ভাব নিচ্ছিলাম। এতে আমাদের মধ্যে মিথ্যে মজার ঝগড়া শুরু হয়ে গেল। আমরা বিছানায় মজা করতে করতে লাফালাফি শুরু করি, কারণ আমাদের বয়সটা এখনো ছোট বাচ্চাদের মতোই ছিল। ঠিক তখনই আম্মু জান চিৎকার করে বললেন, অর্পিতা, অনেক খেলা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, কারণ বিছানার শব্দ তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিল। তখন ঈশান ভাই নিচে মাটিতে বিছানা পেতে নিলেন, যাতে শব্দ বন্ধ হয়। এরপর ভাইয়া আমাকে রাত 4টা পর্যন্ত ঘুমাতে দিল না। সকালে আমাদের চোখ দেরি করেই খুলল, আর তখনই আম্মু জান দরজায় টোকা দিচ্ছিলেন। আমরা তখনও নিচে বিছানায় শুয়েছিলাম। ভাইয়া সবার আগে উঠল, রেজাই বিছানার ওপরে ফেলে দিল এবং আমাকে তুলে বিছানায় বসিয়ে দিল।
তারপর সে দরজা খুলতে গেল। আম্মু জান আমাদের জন্য চা নিয়ে এসেছিলেন। আমাকে দেখে তিনি বললেন, আমি তো বলেছিলাম অর্পিতা, সময় মতো ঘুমিয়ে পড়ো। এখন দেখো তোমার চোখ এখনো লাল হয়ে আছে। আমি কোনো কথা না বলে চা নিয়ে খেতে শুরু করলাম, এমনকি মুখও ধুইনি, কারণ আমার পুরো শরীর ব্যথায় ভেঙে আসছিল। এরপর আম্মু জান ভাইয়ার চা রেখে চলে গেলেন। ঈশান ভাই মুখ ধুয়ে ঘরে ফিরে এলো। তাকে দেখেই আমি রাগান্বিত স্বরে বললাম, ভাইয়া, আমি তো বলেছিলাম অল্প সময়ের জন্য, কিন্তু তুমি তো আমার কথায় কান দিলে না। এখন দেখো আমার শরীর কতটা ক্লান্ত হয়ে পড়েছে, আমি তো ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। যদি আম্মু এসে জানতে চান তখন আমি কি বলবো? ভাইয়া দ্রুত উত্তর দিল, দিদি দুশ্চিন্তা করো না, আমি মেডিকেল স্টোরে গিয়ে ওষুধ নিয়ে আসি। ওটা খেলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। এরপর টানা ৩-৪ দিন আমি তাকে নিজের কাছে আসতে দিইনি, কিন্তু এতেও তার উৎসাহ কমেনি। প্রতিদিনই সে আমার আশপাশে ঘোরাঘুরি করছিল। এমনকি এখন তো সে নিয়ম করে আমাকে চকলেটও এনে দিচ্ছে। ভাইয়া তখন আমার সব কাজ করে দিত, আমি যা চাইতাম সে হাসি মুখে করে দিত। তাই আমিও মজা নিতে শুরু করেছিলাম। কখনো তাকে দিয়ে পায়ের ব্যথা কমানোর ম্যাসাজ করাতাম, কখনো মাথার মালিশ করাতাম। মাঝে মধ্যে মজা করে তাকে হালকা মেরে দিতাম আর তার ফোনে সারা দিন সিরিয়াল দেখে কাটাতাম। ৩-৪ দিন পর ভাইয়ার আচরণ আরও বদলে গেল। সে আমার প্রতিটা কথা শুনত, তাই আমি তাকে বেশি কিছু বলতে আর না পারতাম। আমরা বাড়িতে একদিন দুপুরে একসঙ্গে বেশ আনন্দ করলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না। ভাইয়া পুরো দিন আমাকে কোথাও বসতে দিল না, সবসময় তার কাছে রেখেছিল। এই ঘটনার পর থেকে আমি আর ভাইয়া খুব স্বাভাবিক হয়ে গেলাম। যখনই তার ইচ্ছে হতো সে আমাকে ঘরে ডেকে নিত, আর আমিও এতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেসব দিনগুলো আমরা সত্যিই খুব উপভোগ করেছিলাম, কিন্তু জীবনের প্রতিটা সূক্ষ্ম দিনের পর একটা খারাপ সময় আসেই। আর এই খারাপ সময়টা এলো ভাইয়ার কারণেই। ৫ দিন পর আমাদের গ্রামে ফেরার সময় হলো। মামি তখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, আর আমাদেরও সেখানে অনেক দিন হয়ে গিয়েছিল। আম্মু জান হঠাৎ করেই ফেরার সিদ্ধান্ত নিলেন। আমাকে বা মামা জানকে কিছুই জানাননি। যখন আমি আর ভাইয়া এটা জানলাম, আমাদের একেবারেই ভালো লাগেনি। তখন ভাইয়া বলল, দিদি, যাওয়ার আগে শেষবারের মতো একটু সময় দাও না। কে জানে তুমি আবার কবে আসবে। আমিও ভেতরে ভেতরে রাজি ছিলাম, কিন্তু একদিন আমাদের বাসায় সবাই ছিল, এমনকি মায়ের ভাই। আমার মামাও এসেছিলেন, কারণ তিনি আমাদের বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সেই দিনটি আমার জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। আমার বড় ভাইয়ের সাথে আমার কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের আচরণে সবাই যেন বিরক্ত না হয়, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যায় যা আমি কখনো কল্পনাও করিনি। আমরা খুব ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। এমনকি আমরা এতটাই সতর্ক ছিলাম না যে দরজাটিও ভালোভাবে বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ মামা এসে পরিস্থিতি দেখেন। আমি ভয়ে কেঁপে উঠি এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাই। মামা অনেক রাগ করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। মা এসে পুরো বিষয়টি সামলান। তিনি আমাদের ভুলগুলো বুঝিয়ে দেন এবং সেই দিনটি আমাকে অনেক বড় শিক্ষা দেয়। পরিবারের সবার ভালোবাসা এবং সহযোগিতায় আমরা পরিস্থিতি সামলে নিই। এরপর থেকে আমি নিজের ভুল থেকে শিখেছি। সেই ঘটনার পরে আমি আর কখনো এমন কিছু করতে চাইনি যা আমার পরিবারকে বিব্রত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে ভুল হতে পারে, কিন্তু তা থেকে শিখে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের জীবনেও যদি কখনো এমন কোনো পরিস্থিতি আসে, তাহলে সেটি সামলে নিতে চেষ্টা করবেন এবং পরিবারের সঙ্গে সবসময় খোলামেলা আলোচনা করবেন। গল্পটি আমাদের শেখায় যে যে কোনো সম্পর্কের মধ্যে সীমারেখা থাকা গুরুত্বপূর্ণ। অত্যধিক ঘনিষ্ঠতা কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। তাই আমাদের উচিত সব সময় নিজের এবং অন্যের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়া। পরিবারের পরিবেশ এবং সম্পর্কের প্রতি সম্মানজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজ বা আচরণ যেন পরিবারের কারো জন্য বিব্রতকর না হয় তা নিশ্চিত করা দরকার। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন ব্যক্তির পরিণত মানসিকতার পরিচয়। যে কোনো পরিস্থিতিতে সচেতন থাকা দরকার। গল্পে দরজা বন্ধ না করার ঘটনাটি একটি ছোট ভুল ছিল, কিন্তু তা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এ থেকে বোঝা যায় ছোটখাটো বিষয়ে সতর্ক থাকা জীবনে বড় প্রভাব ফেলে। এই গল্পটি আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখার সুযোগ আছে।
ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো মানুষ হওয়ার জন্য সেই শিক্ষা কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই বার্তাটি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত মনে হয়, তবে পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর সময় তাদের অনুভূতির প্রতি সম্মান দেখান। জীবনকে সুন্দর ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখুন। আমার এই ছোট জীবনের অভিজ্ঞতা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।